ওকে, এখন আসছে স্পেকুলার রিফ্লেকশন। স্পেকুলার রিফ্লেকশন আর ডিফিউজ রিফ্লেকশনের ভিতর ডিফারেন্সটা কি? আমরা যদি স্পেকুলার রিফ্লেকশনটার দিকে তাকাই, ফার্স্ট অফ অল এখানে আমরা খেয়াল করে দেখতে পাই যে আগের সারফেস থেকে দিস ইজ কমপ্লিটলি অর অ্যাটলিস্ট মাচ মাচ স্মুদার, লাইক অলমোস্ট আ স্ট্রেট সারফেস। সো এরকম যদি স্ট্রেট সারফেস হয়, প্রত্যেকটা নর্মালও এরকম পারফেক্টলি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে। আর যেই পয়েন্টে এসে আমার এই ইনসিডেন্ট রেগুলো হিট করবে, একই অ্যাঙ্গেলের সাথে ওরা আবারও রিফ্লেক্ট করে যাবে সবাই সেম অ্যাঙ্গেল দিয়ে। সো আমি যদি এইখান থেকে ইফ আই ওয়াজ ভিউইং ইট দিস পার্ট, তাহলে এখানেও আমি দেখতে পাই যে যতগুলো আসবে এসে হিট করে বাউন্স অফ করবে, অলমোস্ট প্রত্যেকটা রেই আমার চোখে এন্টার করবে। সো আমি একদম পারফেক্টলি একটা হোয়াইট কালারের মতো, একটা হাইলাইটেড বা একটা স্পটলাইটের মতো আমি রিজেন্স পাবো আমার এই অবজেক্টসগুলোর উপর, যেখানে যেখানে স্পেকুলার রিফ্লেকশনস হবে। কীরকম ওরা অ্যাকচুয়ালি দেখতে? আমরা যদি আমাদের এই আগের এক্সাম্পলটাতে যাই, দিস ওয়ান, ডিফিউজ রিফ্লেকশন আমাকে কিন্তু পুরো অবজেক্টটাকে ওর কালার, টেক্সচার, কোথায় শ্যাডো সব কিছু কিন্তু দেখিয়ে দিতে পারে। যেই জিনিসটা শুধুমাত্র দেখাতে পারে না, কারণ ও কমপ্লিটলি রিফ্লেক্ট করে না সবগুলো লাইটকে সেম ডিরেকশনে, সেটা স্পেকুলার রিফ্লেকশন আমাকে দেখিয়ে দেয়। কীরকম? এই যে শাইনি পার্টসগুলো আমরা দেখতে পাচ্ছি এই টিপটটার উপর, এই লিডটার উপর, এই কাভারটার উপর, হ্যান্ডেলটার উপর, এই যে সাদা একদম হাইলাইটেড শাইনি পার্টসগুলো, এইগুলোই হচ্ছে আমাদের স্পেকুলার রিফ্লেকশনের কারণে। কারণ এই পার্টগুলো একদম স্মুথেস্ট, অ্যান্ড যদি একদম স্মুথ হয় তার মানে এরকম একটা স্ট্রেট সারফেস ওদের। সো যে আসবে সেম অ্যাঙ্গেল নিয়ে, তারা সেমভাবে রিফ্লেক্টেড হয়ে আসবে। So this is the difference between diffuse and specular reflection. এবং এখান থেকে if we go back to specular reflection, স্পেকুলার রিফ্লেকশনে আমি একটু আগে যে ভিডিওটাতে ডিসকাস করেছিলাম যে আমাদের এবার ভিউইং পজিশনটাকে কনসিডার করতে হবে। রিজনটা হচ্ছে এই যে আমরা টিপটটা দেখছি, এটা আমরা যেহেতু এখন এক্স্যাক্টলি সামনে থেকে দেখছি, সো আমাদের এই জায়গাগুলো আমরা কিন্তু স্পটলাইটসগুলো বা শাইনি পার্টসগুলো দেখতে পাই। বাট আমি যদি এখন একটু এখান থেকে দেখার চেষ্টা করি, এই যে পার্টগুলোকে আমি এখন শাইনি পার্টসগুলো দেখছি, এই পার্টগুলো কিন্তু আমার কাছে এখন আর শাইনি মনে হবে না। আমি কিন্তু এই পাশের কেউ বা এই জায়গায় কাউকে আমি এখন শাইনি দেখব। সো এই ভিউইং পজিশনটা স্পেকুলার রিফ্লেকশনের কারণে খুবই ম্যাটার করে। অ্যান্ড আমাদের আগে যেরকম আমরা এল আর এন, এল এর প্রজেকশন এনে বের করে আমরা আগে ডিফিউজ রিফ্লেকশন বের করেছি, এবার পুরো জিনিসটা আমরা করব রিফ্লেক্টেড রে, যেটা আমার এখান থেকে বাউন্স অফ করার পর রেটা, এবং আমাদের এই ভিউইং ভেক্টর, আমার আই যেখানে ওই পজিশনের ভেক্টরটা, এবং এই দুজনের ভিতরে অ্যাঙ্গেলটা হয় হচ্ছে অ্যালফা। সো দেখি তাহলে হাউ ইজ ইট ডিফারেন্ট দেন ডিফিউজ রিফ্লেকশন। ফর্মুলাটাতে আমরা যদি একটু ফোকাস করি, ইটস অ্যাকচুয়ালি দ্য সেম অ্যাজ ডিফিউজেরটা। আমাদের এখানে একই প্যারামিটার আসে, যেটা হচ্ছে আইপি। ডিফিউজও আপনারা খেয়াল করে দেখবেন সেখানে আইপি প্যারামিটারটা থাকে, এবং আইপি প্যারামিটারটার জন্য সেটা জানি কী ছিল, সেটা জাস্ট ছিল আমার লাইট সোর্সের ইন্টেন্সিটিটা। তারপর আমি পাচ্ছি কেএস। কেএস হচ্ছে আমার স্পেকুলার কোএফিশিয়েন্ট। এটা যত বেশি হবে তত বেশি আমি এরকম হাইলাইটেড জোনস দেখতে পাই। এবং ঠিক আগের মতো দেখেন কস থিটা, বা এবার যেহেতু আমরা অ্যালফা দিয়ে নোট করা, সো এবার কস অ্যালফা, কিন্তু there is a new variable here which is n. So basically এটার ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এরকমভাবে দেখতে। সো আমার কাছে এটা ks and this is just cos alpha to the power n. সো এই nটা কি ডিনোট করছে? এই nটা হচ্ছে আমাদের স্পেকুলার এক্সপোনেন্ট অর আমাদের শাইনিনেস ফ্যাক্টর, এই nটা। কেন? ওর কাজটা কি? ওর কাজটা আমরা বুঝতে পারি এই এক্সাম্পলটা দেখে। সাপোজ আমার এই জায়গাটায় 3টা টিপট আছে, এবং আমার 3টা টিপটে আমি দেখতে পাই এই টিপটটার জন্য অনেক বড় একটা রিজন হচ্ছে হাইলাইটেড,
এখানেও অলমোস্ট দেখছি আমরা যে পুরো জিনিসটা এখানে হাইলাইটেড, এখানে হ্যান্ডেলটা উপরের পুরো পার্টটা আর নিচেরও কিছু একটা অংশ হাইলাইটেড আমার। বাট এই কেটলটাতে যদি আমরা এখন আসি, শুধু এতটুক পার্ট হচ্ছে হাইলাইটেড, শুধু এতটুক পার্ট, শুধু এতটুক এবং শুধু এতটুক পার্টটা হাইলাইটেড, এবং এইখানে শুধু এই হ্যান্ডেলের এই পার্টটা হাইলাইটেড আর এখানে নিচে অল্প একটু। সো আমি কিন্তু বলতে পারি যে দিস ওয়ান ইজ মাচ মোর শাইনিয়ার দেন দিস ওয়ান। আর যদি এই দুটোর সাথে আমরা এই লাস্টের থার্ডটাকে কম্পেয়ার করি, এটা অনেক কম, খুবই কম এখানে শাইনিনেস ফ্যাক্টরটা। জাস্ট এতটুক জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এখানে জাস্ট এখানে চিকন একটা লাইন আর এখানে অল্প একটু একটা স্পট, শাইনি স্পট। সো এখানে ক্লোজ টু নাথিং আমি দেখতে পাচ্ছি আবারও। সো তার মানে প্রত্যেকটা প্রপার্টির একটা শাইনিনেস ফ্যাক্টর আছে, কারণ প্রত্যেকজন ইকুয়াল অ্যামাউন্ট অফ শাইন করবে না। সো ওই শাইনিনেস ফ্যাক্টরটাই হচ্ছে আমাদের এন। এবং এই ডায়াগ্রামটা যদি দেখি, এই ডায়াগ্রামটাতে নিচে হচ্ছে ওরা ভ্যারিং অ্যালফা ভ্যালুজ নিয়েছে আর এই পাশে হচ্ছে কস অ্যালফা টু দি পাওয়ার এন। এখন আমরা তো এই জিনিসটা জানি যে কস থিটার ভ্যালু রেঞ্জেস ফ্রম, মানে আমরা যেহেতু নেগেটিভ ভ্যালুজ নেই না, সো তাহলে ইট উইল রেঞ্জ ফ্রম 0 থেকে 1 পর্যন্ত। সো আমার যদি কোনো 0 থেকে 1-এর ইন্টারমিডিয়েট ভ্যালুজ থাকে, সাপোজ 0.2 বা 0.33 বা 0.41 বা 0.75, এরকম ভ্যালুজ যদি আমি নিই এবং এরকম ভ্যালুদেরকে আমি যদি স্কোয়ার করি বা কিউব করি বা টু দি পাওয়ার 4 করি, দিজ অ্যাকচুয়ালি কিপ গেটিং লোয়ার। তার মানে 0.3 অ্যাকচুয়ালি 0.3 হোল স্কোয়ার থেকে বড়। মানে আমি যত ওদেরকে ওদের নিজেদের সাথে মাল্টিপ্লাই করাতে থাকবো, ভ্যালুগুলা আরও কমে যেতে থাকবে, কিউবটা স্কোয়ার থেকেও তাহলে ছোট। সো তাহলে আমার এই যে এন, আমার ফর্মুলাটা ছিল cos আলফা টু দি পাওয়ার এন, তার মানে এই শাইনিনেস ফ্যাক্টর এন যত বড় হতে থাকবে, আমার এই যে cos আলফার ভ্যালু, এই ভ্যালুটা এটা অ্যাকচুয়ালি তত ছোট হতে থাকবে। এক্সাম্পল হলো, এখানে যদি তিনটা আমি কার্ভ দেখতে পাই, দ্য ব্লু ওয়ান হচ্ছে যেখানে এন এর ভ্যালু 1, এটা কভার্স দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এরিয়া। এন এর ভ্যালু যখন 5, এন এর ভ্যালুটা যদি 5 আমরা নেই, তাহলে ইট কভার্স আ মাচ লেস এরিয়া দেন দ্য ব্লু কার্ভ। আর এন এর ভ্যালু যদি আমি 50 নিয়ে ফেলি, 50 নিয়ে নিলে ও আরও কম জায়গা কাভার করছে, আরও কম জায়গা, যেটার এক্সাম্পলটাই কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাই। এইখানে তার মানে এন এর ভ্যালু খুবই ছোট, এইখানে সাপোজ এন এর ভ্যালু 10, এই জায়গাটাতে সাপোজ এন এর ভ্যালু ধরে নিলাম 60, খুবই ছোট, দ্য স্মলেস্ট। সো এন এর ভ্যালু আমি যত বাড়াতে থাকবো, আমার শাইনিনেস ফ্যাক্টরটা তত ছোট হতে থাকবে। তার মানে আমার ফর্মুলার এই পার্টটা তত ছোট হতে থাকবে। আর এই পার্টটা যদি ছোট হয়, তাহলে আমাদের স্পেকুলার রিফ্লেকশনও কমতে থাকবে। which makes sense, right? Because shininess factor এনটা আপনি যত বাড়িয়ে দিবেন, তার মানে এইটার সারফেস প্রপার্টি অনেক কম শাইন করবে, সো তার মানে অনেক কম স্পেকুলার রিফ্লেকশন হবে। সো এই জন্য আমাদের তাহলে ফাইনাল ফর্মুলাটা এইভাবে দাঁড়াচ্ছে। সো এইখানে আমরা যদি আগের প্রবলেমটা ফেস করি, যে আগে আমাদের ডিফিউজ রিফ্লেকশনের প্রবলেম ছিল, কস থিটাকে বের করা যেত না। সো কস থিটাকে যদি বের করা যেত না, আমরা এই জন্য এল ডট এন করতাম। এখানে আমার তো এইটা হচ্ছে অ্যালফাটা, এই জায়গাটায় আমরা ভেক্টর আর এবং ভেক্টর ভি এর সাথে হচ্ছে এখানে ক্যালকুলেশনটা করব। সো তাহলে এইবার এল ডট এন না হয়ে তাহলে কি হবে, সিম্পলি আর ডট ভি হবে, আর ভেক্টর ডট ভি ভেক্টর। সো তাহলে আমার ফর্মুলাটা হয়ে যাবে এরকম, এটা আমি লিখব এখন আর ডট ভি টু দি পাওয়ার এন ইনস্টেড অফ রাইটিং কস আলফা। এবং এখানেও তো আমার কস অ্যালফার, যদি আমি আগেরটা চিন্তা করি, এখানেও কিন্তু ও নেগেটিভ হয়ে যাওয়ার চান্সেস ছিল, রাইট?
যে কারণে আমরা আগে ডিফিউজ রিফ্লেকশনে ম্যাক্সিমাম অফ কস থিটা বা জিরোকে নিতাম, রাইট? সো তাহলে এইটা এই সিচুয়েশনটাও সেম হবে। সো তাহলে আলটিমেটলি আমাদের এস এর ফর্মুলাটা এভাবে দাঁড়াবে যে আইপি কে এস ইন্টু ম্যাক্সিমাম অফ ইদার আমরা নিব আর ডট ভি টু দি পাওয়ার এনকে অর আমরা নিব জিরোকে। এইটাই তো আমার তাহলে ফুল ফর্মুলাটা স্পেকুলার রিফ্লেকশনের কারণে, স্পেকুলার রিফ্লেকশনের জন্য। সো এইটাই আমার এই জায়গাটায় স্টেট করে দিয়েছে। এখন দি অনলি প্রবলেম উই আর ফেসিং রাইট নাও ইজ যে আমার এই আর এবং ভি ভেক্টরগুলো কিভাবে বের করা যায়। বিকজ ইনিশিয়ালি আমাকে তো জাস্ট এমন ভ্যালিউজ দিয়ে দিবে, আমি এই ভেক্টর এলকে বের করতে পারবো, ভেক্টর এনকে বের করতে পারবো, এবং আপনাকে ভিউইং পজিশনেরও কোঅর্ডিনেট দিয়ে দিবে। সো তার মানে আপনি ভেক্টর ভিকেও বের করে ফেলতে পারবেন, কিন্তু ভেক্টর আরকে কখনোই বের করা যাচ্ছে না এভাবে। সো আমাদের একটা ওয়ার্ক অ্যারাউন্ড চিন্তা করতে হবে। লেটস সি হাউ দ্যাট ওয়ার্কস। সো আবারও সেই সেম ডায়াগ্রামটা আমরা নিয়ে আসছি, যেখানে আমার এটা হচ্ছে ভেক্টর এল এবং বিটা হচ্ছে আমার ভেক্টর এন। এখন আমরা একটু তাকিয়ে দেখি, আমার এই জায়গাটাতে আমি যদি এই প্রজেকশন অফ এ অন টু বি দেখতে চাই, তাহলে এটা হবে আমার প্রজেকশনটা। সেটাকে ওরা নেম দিয়েছে সি, এবং এই দুটো ভেক্টরকে ওরা একটা পারপেন্ডিকুলার লাইন দিয়ে জয়েন করে ফেলেছে। সো এইটা তো আমার ডট প্রোডাক্টের বেসিক ফর্মুলাটা, এবং এই জায়গাটায় নাও ইট হ্যাজ টার্ন ইনটু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই পার্টটাতে আমরা কস থিটাকে ভেঙে অন্য একটা জিনিস লিখতে পারি। সেটা কি, আমার যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, অ্যান্ড ইফ দিস ইজ মাই থিটা, এটা আমার হাইপোটেনিয়াস, দিস ইজ মাই অপোজিট, দিস ইজ মাই অ্যাডজেসেন্ট। আমি যদি কস থিটাকে রিপ্রেজেন্ট করতে চাই এই তিনজনকে দিয়ে, এটা হতো আমার অ্যাডজেসেন্ট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। সো এখানে দেখেন আমার অ্যাডজেসেন্টটা হচ্ছে ভেক্টর সি, বাট আমি ভেক্টর দিয়ে তো এভাবে অ্যাঙ্গেল বানাতে পারবো না, আমার ম্যাগনিটিউডটা নিতে হবে। তাহলে ভেক্টর সি না লিখে আমি কস থিটা ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ সিকে লিখতে পারি, এবং আমার এই টপটা হচ্ছে ভেক্টর এ, বাট আমি ভেক্টর দিয়ে তো করতে পারবো না, তাহলে আমি এখানে ম্যাগনিটিউড অফ ভেক্টর এ ভাবে লিখে ফেলতে পারি। সো দেখেন এরপর ওরা কস থিটাটাকে রিপ্লেস করে সি, ম্যাগনিটিউড অফ সি বা ম্যাগনিটিউড অফ এ দিয়ে লিখেছে, এবং এখান থেকে এ আর এ কেটে গিয়ে এ ডট বি অ্যাকচুয়ালি হয়ে যায় ম্যাগনিটিউড অফ বি ইন্টু ম্যাগনিটিউড অফ সি। তো সেটাকে ওরা আবার ম্যাগনিটিউড অফ সিটাকে সাবজেক্ট বানিয়ে এভাবে লিখেছে, এবং বি যদি একটা ইউনিট ভেক্টর হয়, অ্যান্ড রিমেম্বার গাইজ ডিফিউজ রিফ্লেকশন পড়ার সময় আমরা মেনশন করেছিলাম যে ভেক্টর এল আর ভেক্টর এন দুটোটাকেই আমরা ইউনিট ভেক্টরস বানিয়ে ফেলি, তাই না? সো এখানে যদি আমার বিটা, কাজ এখানে তো বিটা আমার অ্যাকচুয়ালি কি নর্মাল ভেক্টরটা, আর এখানে আমার এটা অ্যাকচুয়ালি কি লাইট ভেক্টরটা, লাইট সোর্সের ভেক্টরটা। সো আমার বি যদি একটা ইউনিট ভেক্টর হয়, বি এর ম্যাগনিটিউড হবে আমার হবে 1। সো নিচে ডিনোমিনেটরটা যদি 1 হয়ে যায়, তাহলে ম্যাগনিটিউড অফ সি ইজ জাস্ট ইকুয়াল টু এ ডট বি, মানে ম্যাগনিটিউড অফ সি ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু আমার এল ডট এন, এরকম হয়ে যাবে। এবং আমি যদি এখানে তাকিয়ে দেখি, আমার তো ভেক্টর সিটাকে এখন দরকার, এটা কিন্তু জাস্ট আমাকে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিবে, আমাকে কিন্তু এখান থেকে কোনো ভেক্টর রিটার্ন করবে না, আমাকে জাস্ট সি এর ম্যাগনিটিউডটা দিবে। আমি যদি ভেক্টর সিটাকে বের করতে চাই, আমার এখানে ওর ম্যাগনিটিউড দরকার এবং ওর ভেক্টরের ডিরেকশনটা দরকার। আর আমি তো জানি সি এর ম্যাগনিটিউডটা আমি জানি, এবং আমি জানি যে এটার ডিরেকশন হচ্ছে ভেক্টর বিটার ডিরেকশন। তাহলে ফাইনালি আমি যদি ভেক্টর সিকে বের করতে চাই, তাহলে আমার এই জায়গাটা হয়ে যাবে ওর ম্যাগনিটিউড হচ্ছে জাস্ট এ ডট বি ইনটু দ্য ভেক্টর বি। সো আমার উপরের এক্সাম্পলে এ ছিল আমার এল,
b ছিল আমার n, so L dot n into the vector n. This will give me the vector for C. But we're not done yet. এই vector C কে utilize করে আমি কিভাবে আমার reflected vectorটা, as in কিভাবে আমি আমার এই vectorটাকে খুঁজে পাবো? Let's see. If I look into this diagram, আমরা মাত্র এই জায়গাটাই দেখে এসেছি যে এইটার সাথে এটাকে যদি আমি একটা perpendicular line দিয়ে দেই আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি কোনো ভেক্টর হয় সেই ভেক্টরটা is actually L dot n into the vector n. So now ওরা যেটা করেছে রিফ্লেক্টেড যে r ভেক্টরটা সেটাকে ওরা এই উপরে এনে রিঅ্যারেঞ্জ করেছে, which they have done here. রিঅ্যারেঞ্জ করে ফেলার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ওরা ভেক্টরটাকে কানেক্ট করে দিয়েছে, and this was actually found that এই যে উপরের ভেক্টরটা from here till here এটা is just equal and obviously in the same direction as আমাদের এই ভেক্টরটা. সো তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে একদম সোজা এই পয়েন্ট পর্যন্ত ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে চাই, isn't it basically just L dot n plus L dot n into n? So তার মানে it's just 2 into L dot n into n. এবং আমি যদি এই সেম ভেক্টরটাকে এই ডিরেকশন থেকে আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে it's just L plus r. n তার মানে আমি বলতে পারি যে আমার L plus r এবং 2 into L dot n into n is equal. আর লাস্টে r কে যেহেতু আমার বের করতে হয়, L টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, this is my final formula to find the vector r. So it's 2 into the dot product of L into n into the vector n minus the vector L. এটা করলে আমি আমার রিফ্লেক্টেড রেটা বা রিফ্লেক্টেড রের ভেক্টরটা পেয়ে যাব। v ভেক্টরটা তো আমার জানাই আছে। সো এবার যদি আমি স্পেকুলার কম্পোনেন্টটা ক্যালকুলেট করতে চাই, আইপি আমার জানা থাকবে, স্পেকুলার কোএফিশিয়েন্ট আমার জানা থাকবে, এরপর আমি জাস্ট ম্যাক্স নিব v ডট r টু দি পাওয়ার n. n আমাকে শাইনিনেস ফ্যাক্টরও দিয়ে দিবে। যদি এই ভ্যালুগুলো নেগেটিভ আসে আমি জাস্ট জিরোকে নিব, আদারওয়াইজ জাস্ট এটা নিয়ে এই দুটোর সাথে মাল্টিপ্লাই করে দিব। দিস ইজ হাউ আমরা ফাইনালি ফংস রিফ্লেকশন মডেলটা কমপ্লিট করে ফেলতে পারবো, যেখানে আমার এটা ছিল অ্যাম্বিয়েন্ট কম্পোনেন্টটা, এটা ছিল আমার ডিফিউজ কম্পোনেন্টটা, এবং দিস ওয়াজ মাই স্পেকুলার কম্পোনেন্ট। ইউজিং দিজ থ্রি এগুলোকে কম্বাইন করে আমি জাস্ট সিঙ্গল একটা পয়েন্টের উপর কতটুক লাইট আমার দিতে হবে সেই ইন্টেন্সিটি আই বের করতে পারি। সো তার মানে যতগুলো পয়েন্টস আপনার এক্সিস্ট করে, যতগুলো পিক্সেলস, প্রত্যেকটা পিক্সেলসের উপর ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দ্যাম এই ফংস রিফ্লেকশন মডেল, যেটা অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটা কাজ করে।